সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে রিসোর্স পার্সন হিসেবে আমি আছি ডক্টর মহাশ্বেতা রায়, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদেরকে জেনেটিক্স এই কোর্সটি পড়াবো। আজকে আমার প্রথম লেকচার। চলো আমরা ভিডিও শেয়ারিং এ যাই। আজকে আমি তোমাদেরকে লেকচার 1-এ তোমাদের সিলেবাস থেকে দুটো চ্যাপ্টার নিয়েছি, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, এবং এই নিয়ে আমি আজকের লেকচারের টাইটেল রেডি করেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স অ্যান্ড ম্যান্ডেলস ল অফ ইনহেরিটেন্স। জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। এই যে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, এই শব্দটি প্রথম ব্যবহার করেন বেটসন 1905 সালে। তোমরা একটু লিখে নিতে পারো যে 1905 সালে বেটসন জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন, এবং এটি একটি গ্রিক শব্দ জেনেসিস থেকে এটি এসেছে। জেনেসিস কথাটির অর্থ হলো ফরমেশন বা উৎপত্তি। আমরা যদি জীব জগতের দিকে তাকাই তখন আমরা কি দেখি, যে প্রত্যেকটি জীব কি করতে পারে, নিজের মতো করে সন্তান সন্ততি জন্ম দিতে পারে, এবং তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যটি তাদের সন্তান সন্ততিতে কি হয়, ইনহেরিট করে, অর্থাৎ সঞ্চারিত হয়। আমরা যদি আমাদের পরিবারের দিকে খেয়াল করি তখন আমরা কি দেখি, যে আমাদের মা বাবার সাথে আমাদের ভাই বোন এবং আমাদের নিজেদের চেহারার অনেক সাদৃশ্য আছে। তার মানে আমরা বুঝতে পারি যে মা বাবা থেকে এই বৈশিষ্ট্যগুলি আমাদের ভিতরে সঞ্চারিত হয়েছে। এই যে মা বাবা থেকে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য সঞ্চারিত হলো, সেটাকেই বলে হেরিডিটি, মানে বংশগতি, এবং এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ট্রেট বা বৈশিষ্ট্য। তাহলে বংশগতি বিদ্যা কি হবে, যে এই বংশগতি, এই যে সাদৃশ্য বৈসাদৃশ্য এবং পিতামাতা থেকে সন্তান সন্ততিতে কিভাবে সেটা ইনহেরিট করে, এটা নিয়ে যে বিষয় জীববিজ্ঞানের আলোচনা করে, তাই সাধারণভাবে হলো বংশগতি বিদ্যা। আমি এখানে আখতারুজ্জামানের বই থেকে একটি সংজ্ঞা নিয়েছি, তোমরা এটি পড়তে পারো। আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। জীববিজ্ঞানের যে শাখা জীব জগতের সাদৃশ্য বৈসাদৃশ্য, এর বংশধারা ও বংশগতি নামক প্রপঞ্চটির প্রকৃতি ও এর কার্যকাল সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করে, অর্থাৎ চারিত্র্যের বংশধারা সম্পর্কে জ্ঞান অর্জন করে, তার নাম বংশগতি বিদ্যা বা জিন বিদ্যা বা জেনেটিক্স। তাহলে তোমরা এই সংজ্ঞাটি শিখবে। এইখানে বংশগতি বিদ্যার ইতিহাস, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ জেনেটিক্স। তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলি অনেক আগের, যীশু খ্রিস্টের জন্মের 6000 বছর পূর্বে এই মেসোপটেমিয়ার এবং গ্রিক সভ্যতার কিছু ছবি। এখানে মানুষ তখন কি বিশ্বাস করত? মানুষ বিশ্বাস করত, যেমন দেখো এখানে খেজুর গাছ আছে, এখানেও দেখো খেজুর গাছ। ওরা খেজুর গাছের পুষ্প মঞ্জুরিকে নিয়ে স্ত্রী পুষ্প মঞ্জুরির সাথে মিলন ঘটাতো, এবং এই স্ত্রী পুষ্প মঞ্জুরির সাথে মিলন ঘটাতো, এই যে একটা অনুষ্ঠানের মাধ্যমে ওরা এই কাজটি করত, এবং তারা মনে করত যে এই মিলন ঘটানোতে দেব দেবীর একটি বিশেষ আশীর্বাদ আছে, যার কারণে ভালো ফলন পাওয়া যায়। এখানে দেখতেছো যে তোমরা যে খেজুর গাছের নিচে একজন লোক ভক্তি করছেন, তার মানে এটাকে পূজা দিচ্ছে। এইরকম একটি বিশ্বাস ছিল মানুষের, যে এইভাবে ভালো ফলন পাওয়া যায়, যেটা আমরা এখন বর্তমানে জানি এটাকে বলা হয় কৃত্রিম শঙ্করায়ন। এটা এখন আমরা জানি, তখনকার মানুষ এটা জানতো না। এখানে তোমরা 3 জন দার্শনিকের নাম দেখতে পাচ্ছ। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। দেখো যে মানুষ আগের দিনে কি ভাবতো। হিপোক্রেটাস, প্লেটো, এরিস্টটল, ওনাদের সময়ে ওনারা ভাবতো যে মানুষের যে অঙ্গ, সেই অঙ্গের মধ্যে
অদৃশ্য এক ধরনের বস্তু আছে যেটা নিরাকার, দেখা যায় না। এই নিরাকার বস্তু থেকেই সন্তানের মধ্যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ সাকার হয়। এবং প্লেটো এই অদৃশ্য নিরাকার বস্তুর নাম দিয়েছিলেন ডাইনামিস। এবং খুব ভালো করে খেয়াল করো যে ওনারা কি বলেছেন, যে এই ডাইনামিস এটা একটি অদৃশ্য বস্তু, এটা পিতার রক্তের মাধ্যমে এটা সঞ্চারিত হয়, শুক্রাণুতে যায় এবং শুক্রাণু থেকে সন্তান সন্ততিতে যায়। অর্থাৎ এইখানে স্ত্রী বা নারীর কোনো ভূমিকাই নাই সন্তান উৎপাদনে। এই ধরনের ধারণা কিন্তু একসময় ছিল। আবার এরিস্টটলও সেম ধারণাই পোষণ করতেন, উনি ডাইনামিস না বলে এটাকে বলেছেন সাইকি। এরপরে আমরা দেখি উইলিয়াম হার্ভে, উনি একটি শব্দ ব্যবহার করেছেন ইপিজেনেসিস। এটি একটি ছোট প্রশ্ন হিসেবে তোমাদের থাকতে পারে, ইপিজেনেসিস, এটি নোট ডাউন করো। মানে আকারবিহীন থেকে যদি ভ্রূণের বিকাশ হয়, সেই প্রক্রিয়ার নাম হলো ইপিজেনেসিস। এবং উনি ভ্রূণ বিকাশের বিভিন্ন ধাপ উনি আবিষ্কার করেছিলেন। হরিণের ব্যবচ্ছেদ করে তা থেকে উনি এই ভ্রূণ বিকাশ কিভাবে হয় সেগুলি উনি আবিষ্কার করেন। ল্যামার্ক অত্যন্ত মজার একটি জিনিস, যে ল্যামার্ক কি ভাবতেন বংশগতি নিয়ে। ওই সময়ে ল্যামার্ক ভাবতেন যে মানুষের যে অঙ্গগুলি ব্যবহৃত হয়, সেই অঙ্গগুলি কি হয়, ইনহেরিট করে পরবর্তী প্রজন্মে, এবং যে বৈশিষ্ট্যগুলি মানে যে অঙ্গগুলি মানুষ ব্যবহার করে না সেইগুলি লুপ্ত হয়ে যায় আস্তে আস্তে। তাহলে এটাকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি। চার্লস ডারউইনের তত্ত্বের নাম ছিল প্যানজিন বা জেমিউল তত্ত্ব। এটিও একটি ছোট প্রশ্ন আসে, তোমরা লিখতে পারো প্যানজিন বা জেমিউল তত্ত্ব। ডারউইন কি বিশ্বাস করতেন? ডারউইন বিশ্বাস করতেন বা তত্ত্ব বলেছেন উনি যে প্রত্যেকটা অঙ্গের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে প্যানজিন। এটাও এক ধরনের অদৃশ্য বস্তু প্যানজিন, এবং এটা রক্তের মাধ্যমে জনন কোষে আসে, এবং জনন কোষে আসার পরে এই প্যানজিনের মধ্যে যদি কোনো পরিবর্তন হয়, যে পরিবর্তনটাকে আমরা এখন বলি মিউটেশন, তাহলেই জীবের মধ্যে বৈচিত্র্যতার সৃষ্টি হয়। তাহলে এইটুকু আমরা মেন্ডেলের প্রাক মেন্ডেলিয়ান ইতিহাস সম্পর্কে জানলাম, বংশগতি সম্পর্কে। এখন আমরা আসি বংশগতি বিদ্যার জনক যাকে আমরা বলি মেন্ডেল, সেই সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত। আমরা দেখি যে মেন্ডেল 1966 সালে উনি মেন্ডেলিজম অর্থাৎ বংশগতি নিয়ে উনি দুটি তথ্য দেন। এবং এই মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক কেন বলা হয়, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি এখন এটা আলোচনা করছি তোমাদেরকে। মেন্ডেল যখন তার এই মেন্ডেলিজম তত্ত্বটি প্রকাশ করেন, তখন ওই সময়ের বিজ্ঞানীরা সেটাকে তেমন আমলে নেয়নি। তার পরবর্তীতে অনেক পরে, মেন্ডেল মারা যাওয়ারও পরে, হোগো দ্য ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক ভন শেরমার্ক, এই তিনজন বিজ্ঞানী কি করলেন, মেন্ডেল যেভাবে গবেষণা করেছিলেন, ওনারা জানতেন না মেন্ডেলের এই গবেষণা কাজের, ওনারা আলাদা আলাদা ভাবে গবেষণা করেন বংশগতি নিয়ে। এবং ওনাদের রেজাল্ট যখন ওরা পাবলিকেশন করতে গেলেন, তখন জার্নাল ঘেটে ওনারা দেখলেন ওনাদের অনেক আগেই মেন্ডেল এইরকম একটি তথ্য দিয়ে গেছেন। তখন ওনারা বললেন যে না, এই বংশগতি বিদ্যার যে তথ্য, সেটি এই তথ্যগুলি আমাদের আগেই মেন্ডেল দিয়ে গেছেন, তাই এই স্বীকৃতি মেন্ডেলকেই দেওয়া উচিত, সেটা আমাদের প্রাপ্য নয়। তখন এই মেন্ডেলকে সেই জন্যই বলা হয় যে 1900 সাল ছিল মেন্ডেলিজমের পুনঃ আবিষ্কার কাল, এবং তাদের এই আবিষ্কারের পরই মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি একটি প্রশ্ন কিন্তু তোমাদের থাকে যে মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক কেন বলা হয়। উনি কাজের আগে এই ধরনের গবেষণা আর কেউ কিন্তু করেন নাই। তারপরে আমরা পরবর্তীতে অনেক নাম আছে, তোমরা যদি
আখতারুজ্জামানের বইটা পড়ো, তখন তোমরা কিন্তু ইতিহাস অনেক সুন্দর, ভালো লেগেছে আমার, ওইটা দেখতে পারো। আমি এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস এনেছি, যেমন যার সাথে রিলেটেড স্ট্রাসবার্জার ক্রোমোজোম আবিষ্কার করেছেন, এবং এই ক্রোমোজোম শব্দটি নামকরণ করেছেন ওয়েলডেয়ার 1888 সালে। তারপর কোষ বিভাজন করেছেন ফ্লেমিং। ভাইজম্যান উনি দিয়েছেন জার্মপ্লাজম তত্ত্ব। এইটিও একটি ছোট প্রশ্ন তোমাদের থাকতে পারে যে জার্মপ্লাজম তত্ত্ব কে দেন, প্রবক্তাকে এবং কি। জার্মপ্লাজম তত্ত্বে বলেছেন উনি যে দুই ধরনের জীবের মধ্যে দুই ধরনের কলা থাকে, টিস্যু থাকে। যারা দেহ নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় সোমাটোপ্লাজম, এবং যারা যৌনতা নির্ধারণ করে সেই তাদেরকে বলা হয় জার্মপ্লাজম। এবং জার্মপ্লাজমের মাধ্যমে বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়ে সন্তান সন্ততিতে যায়। এটি হলো জার্মপ্লাজম থিওরি। এবং ব্যাটসন জেনেটিক্স শব্দটি ব্যবহার করেছেন, আমি আগেই বলেছি। জোহানসন এলিলিমর্ফ, জিন, জিনোটাইপ, ফিনোটাইপ এই শব্দগুলি ব্যবহার করেন। মর্গান 1910 উনি বংশগতির ক্রোমোজোম তত্ত্ব আবিষ্কার করেন, এবং উনি এই জন্য নোবেল পুরস্কারও কিন্তু লাভ করেন 1933 সালে। তারপরে দেখো অ্যাভরি, ম্যাকলিওড এবং ম্যাকার্টি, ওনারা কি করেন, ডিএনএ বংশগতীয় পদার্থ, ডিএনএ যে বংশগতীয় পদার্থ সেইটা ওনারা আবিষ্কার করেন। ওয়াটসন এবং ক্রিক, এটা তোমরা ইন্টারমিডিয়েটেও পড়েছো যে ওনারা ডিএনএ ডবল হেলিক্স এই গঠনটি ওনারা দেন, এবং ওনারাও নোবেল পুরস্কার পান। এরকম অনেক তথ্য আছে, এবং তোমরা এই আখতারুজ্জামানের বইটিতে সুন্দরভাবে দেয়া আছে, তোমরা এখান থেকে পড়বে। এবং এখন পর্যন্ত আমরা যে জিনিসটা জানি যে মানুষের জিনোম প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট, এটিও 2003 সালে হয়ে গেছে অলরেডি। এখন আমরা ইতিহাস শেষে মেন্ডেলিজম এবং মেন্ডেলবাদ পড়তে যাব। ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে মেন্ডেল যে বিষয় নিয়ে গবেষণা করেছিলেন এটা হলো মটরশুঁটি গাছ, ফুল এবং ফল মটরশুঁটির। মেন্ডেলের পরিচিতি দিয়ে নেই যে মেন্ডেল ছিলেন অস্ট্রেলিয়ার সিলেশিয়া গ্রামের, তার জন্ম 1822 সালে, এবং উনি 1843 সালে উনি কি হন, গির্জার ধর্মযাজক হিসাবে উনি গির্জায় চলে আসেন, এবং দীক্ষা লাভ করার পর ওনার নাম হয় গ্রেগর জোহান মেন্ডেল। তার আগে ওনার নাম ছিল জোহান মেন্ডেল। এবং উনি যখন গির্জায় থাকাকালীন ওনার ইউরোপের বিভিন্ন জায়গা থেকে উনি মটরশুঁটি সংগ্রহ করেন, এবং 34 রকমের মটরশুঁটি গাছ সংগ্রহ করে দীর্ঘ 8 বছর তিনি সেগুলি নিয়ে গবেষণা করেন, এবং তার এই গবেষণার ফলাফলকে তিনি একটি প্রবন্ধ আকারে প্রকাশ করেন। তার এই প্রবন্ধের নাম ছিল এক্সপেরিমেন্ট ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। এটি একটি ছোট প্রশ্ন থাকে, তার প্রবন্ধের, গবেষণা প্রবন্ধের নাম কি ছিল। এবং যে জার্নালে তার এই আর্টিকেলটি বা প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল তার নাম হলো জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি, সোসাইটি অফ ব্রুন। এটা 1865 সালে প্রকাশিত হয়। এইটিও তোমাদের পড়তে হবে। জার্নালের নামটিও তোমরা কিন্তু জানবে। এখন আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আলোচনা করব। এই ইম্পর্টেন্ট টার্মস গুলি তোমাদের ছোট প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন হিসাবে থাকে। তোমরা এই প্রশ্নগুলি আমি আজকে বলবো, এবং তোমরা আশা করি ক্লাস থেকেই শিখে যেতে পারবে। প্রথমে এলিমেন্ট, ফ্যাক্টর বা জিন, এটা কে বলতে পারবে, আনসার দিতে পারবে যে কি বলে? যদি কেউ জানো বলো তো। সাবরিনা বলো।
ম্যাম জিন হলো ডিএনএ এর একটি খন্ডাংশ। ভেক্টর বা জিন হলো ডিএনএ এর একটি খন্ডাংশ যা আরএনএ অথবা প্রোটিন তৈরির মাধ্যমে নির্দিষ্ট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়। আচ্ছা, এটা তুমি আধুনিক সংজ্ঞাটা জিনের বলেছো। ওকে, থ্যাংক ইউ। তুমি এটা আধুনিক সংজ্ঞাটি বলেছো, কিন্তু ম্যান্ডেল যখন কাজ করেন উনার তখন কিন্তু জিন শব্দটি উনি ব্যবহার করেন নাই, উনি ব্যবহার করেছেন এলিমেন্ট, এবং ফ্যাক্টরটি ব্যবহার করেছেন হলো ব্যাটসন 1902, এবং পরবর্তীতে জোহানসন এই ম্যান্ডেলের এলিমেন্টকেই বলেছেন হলো জিন। কাজেই এই এলিমেন্ট, ফ্যাক্টর, জিন তিনটি কিন্তু সমার্থক শব্দ। তার মানে বৈশিষ্ট্য যারা নিয়ন্ত্রণ করে সহজভাবে তারাই হলো এলিমেন্ট, ফ্যাক্টর বা জিন। এখন আমরা লোকাস বললে কি বুঝি? যে এলিমেন্ট, ফ্যাক্টর বা জিন যেখানে ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে সেই জায়গাটাকেই বলা হয় লোকাস। এবং এই জিন, এইটা একটি লোকাস, এইটি একটি লোকাস, এবং এই অনেকগুলি লোকাসকে বহু বচনে বলা হয় লোসাই। লোসাই বহু বচনে বলে। তাহলে এই জিন কি হয়? বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। যেমন দেখো, জিন অবস্থান করেছে এখানে এবং এই চোখের রং প্রকাশ করেছে বাদামি রঙের। তাহলে জিনকে তো আমরা দেখি না, কিন্তু বাদামি রংটা দেখি, তাহলে এটাকে বলে ফিনোটাইপ। যে বৈশিষ্ট্যটি দেখা যায় সেটিকে বলে ফিনোটাইপ। এবং এই ফিনোটাইপের জন্য যে জিন দায়ী তাকে বলা হয়, জিনের বিন্যাসকে বলা হয় জিনোটাইপ। এখন আমরা দেখি যে হোমোলগাস ক্রোমোজোম কাকে বলে। এখানে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে ক্রোমোজোম আছে। মানুষের মধ্যে কয় জোড়া ক্রোমোজোম থাকে? লুনা বলো তো, মানুষের মধ্যে কয় জোড়া ক্রোমোজোম থাকে? ম্যাম 23 জোড়া। 23 জোড়া। আচ্ছা, এই জোড়া ক্রোমোজোমের তো 46টি গুনলে, তাহলে এই 23টি কোত্থেকে আসে আর বাকি 23টি কোত্থেকে আসে, এই ধারণা কি আছে? ম্যাম প্রথম 23টি হচ্ছে পিতা থেকে, না না সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুমি ঠিকই বলতে চাচ্ছ যে এইখানে 46টি ক্রোমোজোমের 23টি আছে পিতা থেকে আর বাকি 23টি আসে মাতা থেকে। অর্থাৎ আমরা এখানে জোড়া দেখতে পাই। তাহলে এই যে একই রকম ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমরা হোমোলোগাস ক্রোমোজোম কি জানলাম। এবং আমরা আরেকটু দেখি যে হোমোলোগাস ক্রোমোজোম, এইখানে আরেকটি শব্দ আছে এলিল। এলিল কি? এলিল হলো জিনের অল্টারনেটিভ ভার্সন, তাকে বলে এলিল। এবং একটি জিনের, মেন্ডেলিয়ান সময়ে ধারণা ছিল একটি জিনের দুটি অল্টারনেটিভ ভার্সন আছে। তাহলে একটি জিনের দুটি অল্টারনেটিভ ভার্সনকে বলা হয় এলিল। এই নিচের ছবিটা খেয়াল করো, এই দুটো হলো হোমোলোগাস ক্রোমোজোম, একটি পিতা থেকে এসেছে, একটি মাতা থেকে এসেছে। এখানে একটি জিন আছে, এই জিনের দুটি এলিল, একটি ক্যাপিটাল পি, একটি স্মল পি। তাহলে একটিকে অন্যটির কি বলে? এলিল বলে। তাহলে এইখানে ক্যাপিটাল পি, স্মল পি, এইখানে আবার দেখো স্মল এ, স্মল হে, এটা আরেকটি জিনের দুটো এলিল। এখানে ক্যাপিটাল বি, স্মল বি, এটা আরেকটা জিনের দুটো এলিল। কিন্তু একটি পার্থক্য আছে এখানে। কি পার্থক্য? এখানে দুটো একই রকম, এই দুটোও একই রকম, কিন্তু এইখানে ভিন্ন রকম। এটা দিয়ে বোঝাচ্ছে ওরা কি ধরনের? ওরা হলো হোমোজাইগাস। তাহলে একই রকম এলিলকে বলা হয় হোমোজাইগাস। হোমোজাইগাস এলিল আবার দু ধরনের হতে পারে, প্রকট, অর্থাৎ ক্যাপিটাল পি যেটা, সেটা হলো প্রকট, আর স্মল এ যেটা, সেটা হলো প্রচ্ছন্ন। এবং আরেকটি আমরা দেখি প্রকট এবং প্রচ্ছন্ন দুটিই আছে। তাহলে এলিলকে আমরা কয় ভাবে পেতে পারি? হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। এবং হোমোজাইগাসকে আমরা আবার দুভাবে পেতে পারি, একটি হলো প্রকট আর একটি হলো প্রচ্ছন্ন। এবং হেটারোজাইগাস অবস্থায় যেটি প্রকট জিন, সেইটি কেবল বৈশিষ্ট্য প্রকাশ করে, প্রচ্ছন্নের কোনো ভূমিকা থাকে না, মানে এটাকে প্রশমিত করে রাখে তার বৈশিষ্ট্য। এখন আমরা যাই যে জনন কোষ কিভাবে তৈরি হয়, যে গ্যামেট তৈরি হয় যে পদ্ধতিতে, সেইটাকে বলে মিওসিস পদ্ধতি।
এবং মিওসিস পদ্ধতিতে আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষে যা থাকে সেইখান থেকে অর্ধেকে পরিণত হয় এবং একটি কোষ বিভাজিত হয়ে 4টি কোষ হয়। তাহলে এখানে 4টি ক্রোমোজোম আছে, 4টি কোষে প্রত্যেকটিতে অর্ধেকটি করে ক্রোমোজোম যাবে, সেই জন্য 2টি করে গেছে। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন এটা জানতে গেলে আমাদেরকে প্রথমে দেখো এখানে একটি ফুল আছে, এটা হলো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ উভয় লিঙ্গ ফুল, যে ফুলে পরাগধানী এবং এই পুংকেশর এবং স্ত্রীকেশর দুইটি বিদ্যমান থাকে, সেটাকে আমরা বলি উভয় লিঙ্গ ফুল। ফুল এক লিঙ্গও হয়, উভয় লিঙ্গও হয়। এবং ফুলের মধ্যে কি হয়, পরাগ রেণু গিয়ে যদি একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে বলি আমরা স্বপরাগায়ন, এবং আরেকটি ফুল থেকে যদি এসে এখানে পরাগায়ন ঘটে তখন তাকে বলি আমরা কৃত্রিম পরাগায়ন। যে এইখানে কৃত্রিম পরাগায়ন করতে গেলে যে বিষয়গুলি আসে, প্রথমে নির্বাচন করতে হয় যে কোন গাছের, সাধারণত কৃত্রিম পরাগায়ন একই প্রজাতির 2টি উদ্ভিদের মধ্যে হয়, কিন্তু বৈসাদৃশ্যমূলক লক্ষণ থাকতে হবে। তো প্রথম নির্বাচন করতে হয়, তারপর নির্বাচন করা হলো, এখন একটি উদ্ভিদকে মাদার প্ল্যান্ট হিসেবে গণ্য করা হয়, আরেকটিকে ফাদার। এখন যেহেতু উভয়লিঙ্গ পুষ্প, সেইখানে পুংকেশরকে বাদ দেওয়া হয়। যদি পুংকেশরকে বাদ দেওয়া হয় তখন এটার মধ্যে কেবল থাকে স্ত্রীকেশর, তখন সেটা হয়ে যায় মা উদ্ভিদ, অর্থাৎ মাতৃ উদ্ভিদ। তাহলে এইরকম যদি এটা যদি মাতৃ উদ্ভিদ হয় তখন এটা নিয়ন্ত্রিত পরিবেশে কি করেন বিজ্ঞানীরা, অন্য একটি গাছ থেকে পরাগরেণু এনে তার মধ্যে সংস্থাপন করেন, তারপরে নিষেক্রিয়া হয় এবং তা থেকে বীজ সংগ্রহ করেন। এখন একটি শব্দ আমি লিখেছি, তাহলে সংকরায়ন পদ্ধতিটি আমরা বুঝলাম যে একই প্রজাতির যদি বিসদৃশ লক্ষণ বিশিষ্ট 2টি উদ্ভিদের মধ্যে নিয়ন্ত্রিত পরিবেশে কি করা হয়, পরাগায়ন ঘটানো হয়। কিসের জন্য? উন্নত জাত বা জাতের উদ্ভিদ তৈরি করার জন্য, তখন তাকে বলা হয় সংকরায়ন পদ্ধতি। আর যে সংকরায়ন পদ্ধতিতে যে বীজ তৈরি হয় সেটাকে বলা হয় সংকর বীজ। আর এই সংকর বীজটা লাগালে যে চারাটা হবে সেইটাকে বলা হয় সংকর উদ্ভিদ। এখন মেন্ডেল এখানে আরেকটি শব্দ আমি ব্যবহার করেছি, খেয়াল করো, ক্রস এবং রিসিপ্রোকাল ক্রস। এই ক্রসটাই কিন্তু হলো পলিনেশন, মানে পরাগায়ন করাকেই ক্রস বলে। তাহলে রিসিপ্রোকাল ক্রস কি? রিসিপ্রোকাল হলো উল্টো ভাবে, আমি যদি একটি গাছকে মাদার ধরি তাহলে এটার পরাগরেণু অপসারণ করব, আবার যদি এইটাকেও আমি মাদার ধরি তাহলে এইটা থেকে পরাগরেণু অপসারণ করে এই জায়গা থেকে পুংকেশর এনে তার গর্ভমুণ্ডে পোলেন গ্রেনকে সংস্থাপন করব। অর্থাৎ একবার এটাকে মাদার ধরলে আবার এটাকে ফাদার হিসেবেও গণ্য করা যায়, সেইটাকেই বলা হয় রিসিপ্রোকাল ক্রস। এইটি একটি ছোট প্রশ্ন থাকে, রিসিপ্রোকাল ক্রস কি? এখন আমরা দেখি যে মেন্ডেল তো এই ধরনের সংকরায়ন করেছিলেন। দেখো এখানে মেন্ডেল যে সংকরায়ন করেছিলেন, এটা বেগুনি রঙের ফুল, এটাও মটরশুঁটি, এটা সাদা। তাহলে বিসদৃশ লক্ষণ, দুটোই মটরশুঁটি গাছ, কিন্তু একটা সাদা ফুল আর একটা বেগুনি ফুল। উনি এখান থেকে পুংকেশরগুলি অপসারণ করেন, তাহলে এই উদ্ভিদটা হয়ে গেল স্ত্রী উদ্ভিদ। এবং সাদা ফুল থেকে পরাগরেণু এনে তার গর্ভমুণ্ডে স্থাপন করেন, তাহলে এটা হয়ে গেল পুং উদ্ভিদ। আবার যদি এইটার পরাগরেণু অপসারণ করে এইটা থেকে পরাগরেণু এনে এখানে দেওয়া হয়, তখন বলো তো এটা কি বলা হবে? তখন এটাকে বলা হবে রিসিপ্রোকাল ক্রস। তবে এই ফুলে না, অন্য একটি ফুলে করা হবে। তারপরে কি করা হলো, সেইখান থেকে যে গাছ হলো সেইগুলি হলো হাইব্রিড, সেই গাছগুলিকে আমরা বলবো, এবং সিডগুলিকে বলা হয় হাইব্রিড সিড। এখন আমরা দেখি যে মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, তার সেই 7 জোড়া বৈশিষ্ট্যগুলি কি? দেখো এখানে যে লম্বা খাটো অর্থাৎ টল, ডুয়ার্ফ, রাউন্ড, রিঙ্কেল অর্থাৎ গোলাকার বৈশিষ্ট্য, এবং কুঞ্চিত, এই যেমন আমরা দেখতেছি গোলাকার এবং কুঞ্চিত বীজ। তারপরে দেখতেছি সিড কালার ইয়েলো গ্রিন, ফ্লাওয়ার কালার ভায়োলেট হোয়াইট, পট শেপ ইনফ্ল্যাটেড ফুল অ্যান্ড কনস্ট্রিক্টেড, মানে এটা খাঁজ কাটা এবং এটা পূর্ণ। পড কালার গ্রিন ইয়েলো, এবং ফ্লাওয়ার পজিশন অর্থাৎ কোথায় আছে, সেটা কি কক্ষে আছে, এক্সাইল
এবং যদি শীর্ষে থাকে তাকে বলে টার্মিনাল। কাজে এখানে একটি বিষয় খুব ভালো করে খেয়াল করো যে ওনার প্রত্যেকটি বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যের উপর ছিল প্রকট অর্থাৎ ডমিনেন্ট। এখানে সবগুলি হলো প্রকট বা ডমিনেন্ট বৈশিষ্ট্য এবং নিচের সবগুলি হলো প্রচ্ছন্ন বা রিসিসিভ বৈশিষ্ট্য। এই যে 7 জোড়া বৈশিষ্ট্য এগুলি কিন্তু তোমাদেরকে শিখতে হবে, এগুলি থেকে প্রশ্ন থাকে যে তার বিপরীতধর্মী 7 জোড়া বৈশিষ্ট্য তালিকা প্রণয়ন করো। এখন আমরা দেখি মনোহাইব্রিড ক্রস কাকে বলে। মনো মানে এক, তাই না? তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে সংকরায়ন যখন হয় তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি টল, ডুয়ার্ফ, ইয়েলো, গ্রিন এর এইরকম একটি করে বৈশিষ্ট্য নির্বাচন করা হয়েছে। কাজে এই ধরনের ক্রসকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে উনি যে 7 জোড়া বৈশিষ্ট্য দেখেছো প্রত্যেকটি উনি এইভাবে মনোহাইব্রিড ক্রস করেন। এখন এইখানে দেখো যে টল এবং এইটা হলো হোমোজাইগাস এবং ডুয়ার্ফ মানে খাটো, এইটাও হোমোজাইগাস। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই হোমোজাইগাস টল অর্থাৎ এইটা হলো যে বিশুদ্ধ লম্বা, আমরা বাংলায় বলি, আর এটাকে বলি বিশুদ্ধ খাটো। এইটি কিভাবে উনি বললেন, বুঝলেন যে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো? উনি এই বিশুদ্ধ লম্বা গাছকে কি করলেন, অনেক বছর লাগিয়ে দেখলেন যে এই বিশুদ্ধ লম্বা গাছ থেকে কেবল লম্বা গাছই পাওয়া যায়, কোনো সেগ্রিগেশন নাই, ভেরিয়েশন নাই গাছগুলির মধ্যে। তাহলে এটা ধরে নিলেন এই গাছটি বিশুদ্ধ, অর্থাৎ এ থেকে কোনো বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। ঠিক এমনি ভাবে খাটোটা, এটাকে ট্রু ব্রিডিং ক্যারেক্টার বলে এই ধরনের ক্যারেক্টারকে। এরকম দুটি গাছের মধ্যে যখন উনি সংকরায়ন করলেন কৃত্রিম ভাবে তখন উনি পেলেন সব গাছ লম্বা হয়েছে, সব গাছই লম্বা হয়েছে। এবং F1 প্রজন্মের এই দুইটি গাছের মধ্যে উনি আবার সংকরায়ন করলেন, এটাকে বলা হয় সেলফিং, F1 এর দুটো গাছ নিয়ে। এবং তখন দেখলেন যে 3 ভাগ গাছ লম্বা হয়েছে এবং 1 ভাগ গাছ খাটো হয়েছে। এটা হলো তার ফিনোটাইপ, কারণ এটা দেখা যাচ্ছে। তখন উনি কি করলেন, এই যে 3 ভাগ গাছ লম্বা, এটি খেয়াল করো, 3 ভাগ গাছ লম্বা 1 ভাগ খাটো। এখন এই লম্বার মধ্যে প্রত্যেকটা গাছের বীজকে উনি আলাদাভাবে কালেকশন করলেন এবং লম্বা গাছ লাগিয়ে দেখলেন, এই 1 ভাগ লম্বা গাছ লাগিয়ে দেখলেন তা থেকে লম্বা গাছই হয়, অর্থাৎ এটি বিশুদ্ধ লম্বা। এবং 2 ভাগ যে লম্বা গাছ, এই 2 ভাগ লাগানোর পর দেখলেন তা থেকে লম্বাও পাওয়া যায় খাটোও পাওয়া যায়। তাহলে এগুলি হেটারোজাইগাস এখানে, কারণ এখানে বিশুদ্ধ কিন্তু এটা কিন্তু বিশুদ্ধ না, 2 ধরনের গাছ পাওয়া যাচ্ছে। এবং এইখান থেকে যে গাছ পেলেন সবগুলি খাটো। তখন তিনি কি করলেন, এটার জেনোটাইপিক রেশিও দিলেন যে এই লম্বার মধ্যে পরিবর্তন দেখা যায়, লম্বা সবগুলি বিশুদ্ধ লম্বা না, তার 1 ভাগ হলো বিশুদ্ধ লম্বা এবং 2 ভাগ হলো যে মিশ্রিত, এখানে অন্য জিনও আছে, খাটোর জিনও আছে, এবং 1 ভাগ হলো বিশুদ্ধ খাটো। অর্থাৎ তার জিনোটাইপিক রেশিও হলো 1:2:1 এবং ফিনোটাইপিক রেশিও হলো 3:1। তখন তিনি কি সিদ্ধান্ত নিলেন, এই যে এইভাবে কাজ করার পর উনি কি সিদ্ধান্ত নিলেন? উনি এই কথাই বললেন যে জীবের যে বৈচিত্র্যতা, এই বৈচিত্র্যতা আসে তার অল্টারনেটিভ ভার্সন বা এলিল থেকে। অর্থাৎ তার মধ্যে যে এলিল আছে তাদের মধ্যে যদি বৈচিত্র্যতা থাকে তাহলে এই বৈচিত্র্যতা আসে। এবং প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য জিনের 2টি এলিল আছে, যার একটি আসে পিতা থেকে আরেকটি আসে মাতা থেকে। এবং একটি লোকাসে জিনের 2টি এলিল একই রকমও হতে পারে, আমি আগে দেখিয়েছি, ভিন্ন রকম হয়। কিন্তু যখন ভিন্ন রকম হয় তখন কে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? তখন যেটি প্রকট সেটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং প্রচ্ছন্ন এলিলের কোনো ভূমিকা থাকে না। আবার যখন জনন কোষ তৈরি হয় তখন প্রকট বৈশিষ্ট্য স্থানান্তরণের জন্য দায়ী এলিল পরস্পর হতে পৃথক হয়ে
ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে এবং এটাই হলো পৃথকীকরণ সূত্র। তাহলে পৃথকীকরণ সূত্রটি আমরা আবার দেখে নিই। একটু তোমরা আগের ছবিটা খেয়াল করবে এবং মনে মনে চিন্তা করবে। যখন একই প্রজাতির একজোড়া বৈসাদৃশ্য লক্ষণ বিশিষ্ট দুইটি গাছের মধ্যে সংকরায়ন করা হয়, হ্যাঁ আমরা করেছি, দেখলাম উনি করেছেন লম্বা এবং খাটো। প্রত্যেক প্রজনক থেকে একটি করে উপাদান প্রথম জনুর সন্তানে প্রবেশ করে। হ্যাঁ আমরা দেখেছি যে একটি ক্যাপিটাল টি একটি স্মল টি গিয়েছে, একটি করে গিয়েছে, এবং যেটি প্রকট অর্থাৎ ক্যাপিটাল টি তার বৈশিষ্ট্য প্রকাশ করেছে এবং অন্যটি প্রচ্ছন্ন অর্থাৎ স্মল টি তার বৈশিষ্ট্য অপ্রকাশিত থেকেছে। কিন্তু যখন উনি F2 প্রজন্মের দুটি গাছের মধ্যে সেলফিং করলেন, তখন দেখলেন যে F2 তে ওরা জননকোষ সৃষ্টির সময় ওরা এই যে এলিলগুলি ওরা প্রত্যেকটি স্বাধীনভাবে আলাদা আলাদা গ্যামেটে চলে যায় এবং F2 প্রজন্মে 3:1 অনুপাতে লম্বা এবং খাটো বা যেটাই উনি বৈশিষ্ট্য করে থাকেন এইরকম বৈশিষ্ট্য উনি পেয়েছেন। এটি হলো ল অফ সেগ্রিগেশন, অর্থাৎ গ্যামেট থেকে ওরা স্বাধীনভাবে এলিলগুলি সেগ্রিগেট হয়ে যায়, পৃথক পৃথক গ্যামেটে চলে যায়। এখন একটি নতুন শব্দ টেস্ট ক্রস ও ব্যাক ক্রস। দেখো টেস্ট ক্রস, এই যে F1 প্রজন্ম বা সংকর বা হাইব্রিড, সেইটার সাথে প্রচ্ছন্ন প্রজনকের ক্রসকে বলে টেস্ট ক্রস। এবং ব্যাক ক্রসকে কাকে বলে? যে F1 এর সাথে প্রচ্ছন্ন অথবা প্রকট যে কোনো একটির ক্রসকেই বলা হয় ব্যাক ক্রস। এখন এখানে বলা যায় যে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, তাই না? এবং টেস্ট ক্রস কেন করা হয়? টেস্ট ক্রস এই কারণেই করা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে টেস্ট ক্রস কেন করা হয়। টেস্ট ক্রস করা হয়, তোমরা এখানে খেয়াল করো, ওই যে হাইব্রিড F1 এর যে উদ্ভিদটি ছিল লম্বা, কিন্তু এটা তো দেখা যাচ্ছে না, এখানে ভিন্ন ধরনের জিন আছে। কয় জোড়া জিন আছে উনি তো এটা জানেন নাই, কারণ আমাদের বাইরের বাহ্যিক বৈশিষ্ট্যটাই মানুষ দেখতে পারে, কিন্তু তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য জানার ক্ষমতা কিভাবে, এইটি জানার জন্য উনি টেস্ট ক্রস করেন যে F1 হাইব্রিড কয় জোড়া জিন দ্বারা পৃথকীকৃত আছে। কারণ F1 যদি এক জোড়া জিন দ্বারা পৃথকীকৃত থাকে, তখন তা থেকে গ্যামেট কয় ধরনের হবে? নিশ্চয়ই দুই ধরনের, ক্যাপিটাল টি স্মল টি। কিন্তু রিসিসিভ প্যারেন্ট থেকে এক ধরনের গ্যামেট হবে, শুধুমাত্র স্মল টি, এবং এদের মিলনের ফলে টেস্ট ক্রসের রেজাল্ট হবে লম্বা এবং খাটো, অর্থাৎ 1:1। এটা দিয়ে বোঝা যায় যে 1:1 অর্থাৎ F1 প্রজন্ম এক জোড়া অর্থাৎ দুইটি এলিল দ্বারা পরস্পর পৃথকীকৃত। এই জিনোটাইপ রেশিও আবিষ্কারের জন্য উনি এই টেস্ট ক্রসটি করেছিলেন। এখন আমরা আসি ডাই হাইব্রিড ক্রস। ডাই হাইব্রিড মানে তো আগের মতোই, যদি একটি নিয়ে করা হয় এক জোড়া বৈশিষ্ট্য তখন তাকে বলে মনো হাইব্রিড, যদি দুই জোড়া বৈসাদৃশ্যমূলক লক্ষণ নিয়ে করা হয় তখন তাকে বলে ডাই হাইব্রিড, আবার তিনটি নিয়ে করলে কি হবে? ট্রাই হাইব্রিড, এইভাবে অসংখ্য নিয়ে করলে তাকে বলে পলি হাইব্রিড। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে গোলাকার রং একটি বৈশিষ্ট্য, রং হলো হলুদ সবুজ, তাহলে এইটা এক জোড়া বৈশিষ্ট্য। এবং আরেকটি হলো যে আকৃতি, এটি হলো গোলাকার এবং এটি হলো কুঞ্চিত। তাহলে এইখানে বিপরীত ধর্মী দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে এখানে উনি এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন করেছিলেন, যেখানে গোলাকার আকৃতিটি ছিল প্রকট বা ডমিনেন্ট এবং কুঞ্চিত আকৃতিটি ছিল প্রচ্ছন্ন বা রিসিসিভ জিন নিয়ন্ত্রিত। হলুদ রংটি ছিল প্রকট এবং সবুজ রংটি ছিল প্রচ্ছন্ন এলিল বা জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এখানে কয় ধরনের গ্যামেট তৈরি হবে? গ্যামেট তৈরি হবে এই ক্যাপিটাল আর ক্যাপিটাল হাফ, যেহেতু এখানে মিওসিস হয় তাহলে হাফ চলে আসলো, আর স্মল ক্যাপিটাল ওয়াই থেকে একটি আসলো ওয়াই, তাহলে এখানে চারটি থেকে দুটি আসলো, অর্ধেক হয়ে গেল। ঠিক তেমনি এখানেও জননকোষে অর্ধেক হলো, এবং আমরা দেখি যে F1 এ প্রকট বৈশিষ্ট্যরই প্রকাশ ঘটেছে। অর্থাৎ এইখানে
গোলাকার হলুদ যে গাছগুলি উনি পেলেন সমস্ত গাছ ছিল গোলাকার হলুদ এবং এই কুঞ্চিত সবুজ বৈশিষ্ট্যটি অপ্রকাশিত ছিল। তারপর যখন তিনি F2 প্রজন্মের গাছ লাগালেন তখন তিনি দেখলেন 4 ধরনের প্রজন্ম পেলেন। এখানে দেখো 4 ধরনের বীজ উনি পেলেন এবং এই 4 ধরনের বীজের একটু বিশ্লেষণ যদি তোমরা চেকার বোর্ডের মাধ্যমে এটি করা হয়, এই চেকার বোর্ডটি, এটাকে পানেটের চেকার বোর্ড বলে। উনি পানেটের 1906 সালে পানেট এই চেকার বোর্ড পদ্ধতিটি আবিষ্কার করেন এবং মেন্ডেল এই পানেটের এই চেকার বোর্ডটি ইউজের মাধ্যমে তার এই ব্যাখ্যাটি দেন। দেখো যেখানে যেখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে সেইগুলি 2 বার থাকলেও ওদের বৈশিষ্ট্য প্রকাশ হবে, আবার 1 বার থাকলেও ওদের বৈশিষ্ট্য প্রকাশ হবে। তাহলে রাউন্ড এবং ইয়ালো 9 জায়গায় ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে, সেই জন্য এই বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। এইখানে দেখো স্মল ওয়াই আছে, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই নাই, তাই বৈশিষ্ট্যটি ওয়াই এর জন্য হলুদ বৈশিষ্ট্যটি ছিল সেটি প্রকাশ পায় নাই। সবুজ, স্মল ওয়াই দিয়ে সবুজ সবুজ বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে 3 জায়গায়। ঠিক তেমনি এল আর স্মল ওয়াই, তার মানে স্মল আর ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ এখানে প্রকট জিন ক্যাপিটাল আর নাই। যেহেতু প্রকট জিন নাই তাই স্মল আর তার বৈশিষ্ট্য প্রকাশ করেছে, সেই জন্য এটা কুঞ্চিত অর্থাৎ রিঙ্কেলড হয়েছে তার আকৃতিটা। এবং কেবল এক জায়গায় স্মল আর স্মল ওয়াই যেখানে আছে 2 বার দ্বিমাত্রায়, সেইখানেই কেবলমাত্র কুঞ্চিত সবুজ অর্থাৎ রিঙ্কেলড গ্রিন এই বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। তাহলে এইখানে আমরা দেখি যে মেন্ডেলের এই দ্বিতীয় সূত্রে উনি 9:3:3:1 এই অনুপাতে উনি 4 ধরনের উদ্ভিদ পেয়েছিলেন এবং উনি ওইখানে টেস্ট ক্রস করেছেন। টেস্ট ক্রসের রেশিও এসেছে যেহেতু 1 জোড়া হলে 1:1, 2 জোড়া যদি পৃথক জিন দ্বারা পৃথকীকৃত থাকে তাহলে টেস্ট ক্রস রেশিও আসে 1:1:1:1, অর্থাৎ 4 বার। বোঝাতে পেরেছি? এখন এটা একটু আরেকবার বুঝলে ভালো হয়। টেস্ট ক্রসটা কাদের মধ্যে করা হয়? টেস্ট ক্রস করা হয় প্রচ্ছন্ন প্রজনকের সাথে F1 প্রজন্মের। তাহলে এখানে F1 কে ছিল? আগের স্লাইডে যাই। F1 ছিল ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কিন্তু এখানে সবগুলি উদ্ভিদ ছিল হলো রাউন্ড গোলাকার হলুদ। তখন তো ওনার জিনোটাইপ কি তা তো উনি জানতে পারেন নাই। সেই F1 এর জিনোটাইপ কেমন তা জানার জন্য টেস্ট ক্রস করা হয়, কারণ এইখান থেকে যে গ্যামেট হবে সেই গ্যামেটের সঙ্গে যখন এখান থেকে গ্যামেট কয় ধরনের হতে পারে, এখান থেকে ওদের মধ্যে মিলনের ফলে 4 ধরনের গ্যামেট তৈরি হবে। 4 ধরনের, দেখো তোমরা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এই যে আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, এই 4 ধরনের বিন্যাসই কেবল হতে পারে। এখন এই 4টার সাথে যদি রেসিসিভ জিনিসটা আনি, ক্যাপিটাল আর স্মল ওয়াই প্রচ্ছন্ন প্রজনক, সেইখান থেকে কয় ধরনের জিনোটাইপ হবে? সেইখান থেকে একটা আসবে স্মল আর স্মল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই, কারণ এখান তো রিসিসিভ, এখান থেকে তো 1 ধরনের আসবে, কিন্তু এইখানে গ্যামেট হবে 4 ধরনের। কাজেই এইটা যদি 4 ধরনের গ্যামেটের সাথে মিলিত হয় তখন 4 ধরনের ফিনোটাইপ তৈরি করবে। এইটা যদি 4 ধরনের গ্যামেটের সাথে মিলিত হয় তাহলে 4 ধরনের ফিনোটাইপ তৈরি করবে। তাতে বোঝা যাবে এই F1 কয় ধরনের এলিল দ্বারা অর্থাৎ জিন দ্বারা পৃথকীকৃত আছে। এই জন্য রেশিও আসবে 1:1:1:1। যেমন তোমরা দেখেছো এইখানে 4 ধরনের ফিনোটাইপ আসছে না, 4 ধরনের পাওয়া গেছে। তাহলে টেস্ট ক্রস দিয়ে এটা বোঝা যায়। এখন আমরা এইখানে আরেকটি বিষয় আমরা বুঝবো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা যদি ব্যাখ্যা করা যায়, প্রথম সূত্র দিয়েও দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করা যায়।
এই প্রশ্নটিও তোমাদের থাকে যে প্রথম সূত্রের সাহায্যে কিভাবে দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করা যায়, অথবা এমন ভাবে থাকে যে প্রথম সূত্র ছাড়া দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করা যায় না। এটি কিভাবে, এটি খেয়াল করো। এই যে এখানে আমরা যদি একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করি যে হলুদ, তাহলে আমরা দেখতে পাই, তোমরা এই বোর্ডের এইটার দিকে তাকাও, হলুদ কয়বার আছে? একজন ওপেন হও, সাবরিনা ওপেন হও। হলুদ কয়বার আছে? 3 বার। 3 বার। আর সবুজ কয়বার আছে? 1 বার। 1 বার। তাহলে রেশিও কি? 3:1 এইখানে। আবার যদি তুমি এখানে হলুদকে বাদ দাও, তুমি যদি মনে করো যে এটা আমি গোলাকার বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছি, তাহলে গোলাকার কয়বার আছে এই জায়গায়? আমি 3 বার। 3 বার। কুঞ্চিত কয়বার আছে? 1 বার। 1 বার। তাহলে এখানে রেশিও কি আসছে? 3:1। অর্থাৎ তুমি যদি এটাকে এইভাবে চিন্তা করো, তাহলে দেখবা যে প্রথম সূত্রের মতোই এইখানে সেগ্রিগেশন হয়, এবং 3:1 রেশিওতেই আসলে ওরা সেগ্রিগেট করে। এই জন্য এখানে বলেছে দেখো যে 3:1 3:1 এটাকে যদি তুমি করো তাহলে 9:3:1, এটা ইকুয়াল 9:3:1 হয়, হয় না? এই জায়গাটা দেখো। জি ম্যাম। হ্যাঁ, তাহলে এইটাই হলো যে প্রথম সূত্র দিয়ে দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করা যায়। এখন আমরা আসি দ্বিতীয় সূত্রের যে সংজ্ঞাটি, এটি তোমরা জানো যে একই প্রজাতির 2 জোড়া বৈসাদৃশ্যমূলক লক্ষণ বিশিষ্ট 2টি গাছের মধ্যে সংকরায়ন করা হয়, ওইটার মতোই প্রথম জনুর গাছে একই বৈশিষ্ট্যের জন্য 2টি ভিন্ন উপাদান আসে। আমরা দেখেছি ক্যাপিটাল আর একটি এসেছে, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই একটি এসেছে, এবং স্মল আর স্মল ওয়াই এসেছে, এবং 4টি উপাদান প্রথম জনুতে আসছে। এবং প্রথম জনুতে যখন 4টি উপাদান আসছে, একটি আরেকটির সাথে একটি আরেকটিকে কি করছে, যে যারা ডমিনেন্ট তাদের বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে, যারা রিসিসিভ তাদের বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই। কিন্তু দ্বিতীয় সূত্রের পার্থক্যটা কি? দ্বিতীয় সূত্রের পার্থক্য হলো যে যখন এই F2 তৈরি হয় তখন ওরা 4 প্রকার জনন কোষ সৃষ্টি করে, অর্থাৎ প্রথম সূত্রের মতো ওদের পৃথকীকরণ ঘটে যায়। কিন্তু এইখানে সিলেকশন করা হয়েছে 2 জোড়া বৈশিষ্ট্য। 2 জোড়া বৈশিষ্ট্য যেহেতু সিলেকশন করা হয়েছে, এখানে পার্থক্যই হলো যে 1 জোড়া বৈশিষ্ট্য, একটি কি বৈশিষ্ট্য ছিল? রং, আরেকটি কি ছিল? আকৃতি। তাহলে রঙের জন্য দায়ী যে জিন, তা আকৃতির জন্য দায়ী জিনকে কোনোভাবেই প্রভাবিত করে না। এইটি হলো পার্থক্য, যে 2 জোড়া বৈশিষ্ট্য এখানে আছে, বিপরীত বৈশিষ্ট্য। তাহলে একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী এলিল অন্য বৈশিষ্ট্যের জন্য দায়ী এলিলকে কোনোভাবেই প্রভাবিত করে না, এবং ওদের মধ্যে নির্বিচারে মিলন ঘটে। এইটাই হলো স্বাধীনভাবে নির্বিচার মিলন সূত্র। এটাই হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যেখানে রেশিও পাওয়া যায় 9:3:3:1। এখন আমরা দেখি যে মেন্ডেল তার পরীক্ষায় কেন সফল হয়েছিলেন, যে মেন্ডেলের সফলতার কারণগুলি কি। যে উনি যে গাছটি নির্বাচন করেছিলেন এটি ছিল বর্ষজীবী উদ্ভিদ, অর্থাৎ আয়ুষ্কাল খুব কম ছিল, এবং এটা সেলফ পলিনেটেড ছিল, স্বনিষিক্ত উদ্ভিদ ছিল। এবং তিনি অত্যন্ত সতর্কতা এবং নিষ্ঠার সাথে উনি 3 বছর পর্যন্ত তার এই গবেষণা কাজ করেন, এবং ধৈর্য ধরে এগুলিকে সুন্দরভাবে লিপিবদ্ধ করেন। এবং তিনি যে বৈশিষ্ট্যগুলি নিয়েছেন, একসাথে উনি সবকিছু বিবেচনা করেন নাই। প্রথম উনি 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে সংকরায়ন করেছেন, তারপর 2 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছেন, এবং উনি যতবারই সংকরায়ন করেছেন তখন বিশুদ্ধতার পরীক্ষা করে নিয়েছেন, অর্থাৎ ওরা বিশুদ্ধ লম্বা ছিল কিনা, বিশুদ্ধ খাটো ছিল কিনা, এই ধরনের বিশুদ্ধতা নির্বাচন করে নিয়েছেন। তারপরে উনার আরেকটি, এই 5 এবং 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে এলিমেন্টগুলি, এগুলি একটি ছিল আরেকটির উপর প্রকট। যেমন আমরা দেখি লম্বা খাটোর উপর প্রকট, আবার দেখি বেগুনি সাদার উপর প্রকট, এরকম একটি বৈশিষ্ট্য ছিল আরেকটির উপর প্রকট। এবং 6 যেটা বলছে সেটা দেখো, এই যে বৈশিষ্ট্যের জন্য যে জিনগুলি, এগুলি ছিল ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে, অর্থাৎ 7টি জিন 7টি ভিন্ন ক্রোমোজোমে ছিল। তারপরে দেখো যে উনি অত্যন্ত সৌভাগ্যবান যে এই 7 জোড়া চরিত্রের মধ্যে কোনো লিঙ্কেজ উনি পান নাই, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি তার এই গবেষণা কাজকে
স্ট্যাটিস্টিক্যাল ভাবে অ্যানালাইসিস করে উপস্থাপন করেন এবং নিবন্ধ আকারে আর্টিকেল আকারে প্রকাশ করেন। এটাই ছিল মেন্ডেলের সফলতার মূল কারণ। এখন আমি এখানে তোমাদেরকে কিছু বুক রেফারেন্স দিয়েছি। আমি যে বইগুলি নিয়ে এই ক্লাসগুলি সাজিয়েছি তোমাদেরকেও আমি বলছি যে এখানে এই বইগুলি দেখে নাও। বংশগতিবিদ্যা, আখতারুজ্জামানের বংশগতিবিদ্যার মূল কথা, আশা ইসলাম, সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, বার্মা অ্যান্ড আগারওয়াল, জেনেটিক্স স্টিকবার্জার, বায়োলজি ক্যাম্পবেল অ্যান্ড রেস। এই বইগুলি আমি ফলো করেছি। এখানে কিছু প্রশ্ন দিয়েছি যেগুলি মোটামুটি এই আমার এই পড়ানো থেকে তোমরা আনসার করতে পারবে। মেন্ডেল কে ছিলেন, তার গবেষণায় ব্যবহৃত বৈসাদৃশ্যমূলক লক্ষণ আর তালিকা প্রস্তুত করো। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক কেন বলা হয়? মেন্ডেলের সফলতার কারণসমূহ লিখো। টেস্ট ক্রস ব্যাক ক্রস কি? টেস্ট ক্রস কেন করা হয়? মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র ছাড়া ব্যাখ্যা করা যায় না, প্রমাণ করো। মেন্ডেলের সূত্র দুইটি বিবৃত করো এবং তার নির্বিচার মিলন সূত্রটি অথবা তার দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। চেকার বোর্ডের মাধ্যমে আসতে পারে অথবা ডেসক্রিপশন আকারে, যার জন্য 10 মার্কস। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা আমার ক্লাসে ছিলে। আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করেছো। তোমাদেরকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা আশা করি বাড়িতে থাকবে এবং নিরাপদে থাকবে।